ভাঙাগড়া আর অভাব অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই চরের জীবন। চরে যেমন অভাব অনটন রয়েছে, তেমনই রয়েছে এক মায়ার বাঁধন। তাই তো শত দুঃখ কষ্টকে সহ্য করেও তারা চরে বসবাস করে। আর আমিও বারবার ফিরে যাই এক চর থেকে অন্য চরে। আমার আজকের গন্তব্য রাজবাড়ির মৌকুড়ির চর। আজকের এই ভিডিওতে থাকছে জেলেদের ভিন্নধর্মী ও নতুন প্রক্রিয়ায় মাছ ধরা সম্পর্কে জানা। এইভাবে বোতলটা ধরলাম, এইভাবে আদারটা দিলাম। কি দেন আদার? আদার হচ্ছিল কুড়িয়ে, সাপান আর আটা। সাবান আটা কুড়িয়ে সাঙারে দিয়ে যাচ্ছে, সিরাল দিয়ে। আচ্ছা, গভীর পানিতে নাকি ডাঙা? না ডাঙা, মাজা পানি হয়তো বুক পানির ভিতর দিয়ে যাইতেছে। চরে না গিয়েও কিভাবে সোনাকান্দা বাজার থেকে কম দামে চরের দেশি মাছ কিনবেন। পাশাপাশি জানাবো পদ্মা চরে গড়ে ওঠা এই মৌকুড়ি চরের মানুষজন ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার জন্য কি কি সমস্যায় পড়েছেন। এর পাশাপাশি থাকবে চরের মানুষদের বাউর বাড়ি নামে এক ভিন্নধর্মী বাড়ি সম্পর্কে জানা। এছাড়াও জানাবো শস্য শ্যামল এই চরের মানুষদের জীবন কিভাবে ডাকাত আতঙ্কে দুর্বিষহ হয়ে উঠল, আর কিভাবেই বা তারা ডাকাত থেকে বাঁচতে নিজেদের সুরক্ষার রাস্তা নিজেরাই বের করেছেন। আমরা অসহায় মানুষ বাদ পাই না, এতে লাইট করে আনতেছে 400-500 পাহাড়ার জন্য। বাসি রাজবাড়ী শহর থেকে আমরা খুব ভোরে রওনা দিলাম সোনাকান্দা বাজারের দিকে। তাই অনেকটা ভোরেই আমরা রওনা দিয়েছি। ভোরবেলায় গুড়ি গুড়ি বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা পৌঁছালাম সোনাকান্দা বাজারে। এখনো সকাল হতে অনেক সময় লাগবে। চরের মানুষজন খুব ভোরে সোনাকান্দা বাজারে আসে এবং তাদের উৎপাদিত ফসল ও মাছ এনে বিক্রি করে। এই বাজারটি খুব ভোরে বসে। স্থানীয় লোকজন ফজরের নামাজ পড়েই হাঁটতে হাঁটতে এই বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন স্থানীয়ভাবে উৎপাদিত ফসল নিয়েই বাজার জমাতে শুরু করে দিয়েছেন। এখনো চরের মানুষ আসতে পারেননি। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তাই ঝড় তুফানের ভয়ে চরের মানুষজনের আসতে দেরি হচ্ছে। বাজার শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর লোকজন নিরাপদ জায়গা যাওয়ার জন্য শাকসবজি ফেলেই ছোটাছুটি করতে শুরু করলেন। তবে এই বৃষ্টির মধ্যেই অনেকে সকালের বাজার ধরতে ভিজতে ভিজতেই শাকসবজি নিয়ে বাজারে আসছেন। কাকা, শাক কি এই পারেন না ওই পারের? এই পারেন না? ওই পার থেকে শাকসবজি আসে কয়টায়? আসে না, শুধু মাছ। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পাশাপাশি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যখন পাড়ের মানুষজন বাজার ছেড়ে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছে, তখনও একটি নৌকা ওপার থেকে আসছে এপারের দিকে। এই নৌকাটিতে বোঝাই করা পানির বোতল দেখতে পেল। এই বোতল দিয়েই তারা মাছ ধরেন। কিভাবে বোতল দিয়ে মাছ ধরেন সেটি জানাচ্ছি একটু পরে। এক ঝুড়ি চিংড়ি মাছ ওজনে প্রায় 8 কেজি হলেও বিক্রি হলো মাত্র 3100 টাকায়। ব্যাপারীরা জেলেদের কাছ থেকে মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেন, তাই জেলেরা এখানে কিছুটা কম দাম পায়। আপনারা যদি কেউ কম দামে মাছ কিনতে চান, তাহলে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনবেন, তাহলে আর ঠকবেন না। ভোরবেলায় পিতার সাথে মাছ ধরতে চলে এসেছে এই ছেলেটি। ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার জন্য পদ্মার পানি বেড়েছে কয়েক সেন্টিমিটার। পানি বৃদ্ধি আর স্রোতের কারণে জেলেরা মাছ খুবই কম পাচ্ছেন। দুই বাপ বেটার ওয়াক্তের মাছ ধরতে প্রায় জীবন বের হয়ে যাচ্ছে। জেলেদের কাছ থেকে মাছ কেনার জন্য ব্যাপারীরা পাড়ে এসে দাঁড়িয়ে আছেন। জেলেরা আসা মাত্রই তারা একদম ঘিরে ধরছেন।
তবে যেসব জেলেদের মাছ বেশি থাকে ও নিজেদের তাড়া থাকে তারাই কেবলমাত্র ব্যাপারীদের কাছে বিক্রি করে থাকেন। বাজার ধরার জন্য অনেকেই মাছ ধরেই চলে এসেছেন, কেউ বা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন, আবার কেউ বা ছোট মাছ বেছে ফেলে দিচ্ছেন। সেগুলো দিয়ে বড়শির টোপ গাঁথার জন্য ছোট ছোট ছেলেরা তাদেরকে ঘিরে ধরছেন। কেমনে ধরেন বলেন তো? এইভাবে ধরলাম, হ্যাঁ, এইভাবে বোতলটা ধরলাম, এইভাবে আদারটা দিলাম। কি দেন আদার? আদার হচ্ছিল কুড়িয়ে খাপান আর আটা। সাবান আটা কুড়িয়ে হ্যাঁ, দিয়ে সেরিয়ে তারপর এইভাবে দাবা দিলাম। হ্যাঁ, এইভাবে ধরে দাবা দিলাম। হ্যাঁ, বোতলটা এইভাবে পড়লো, হ্যাঁ। সাঙারে দিয়ে যাচ্ছে সিরাল দিয়ে। আচ্ছা, গভীর পানিতে নাকি ডাঙা? না রাঙা মাজা পানি হয়তো বুক পানির ভিতর দিয়ে যাইতেছে। কত সময় পর উঠান? উঠায় দেখা রাত 12টার সময় সকাল 7-8টা বাজে, 6টা বাজে। পাতেন কয়টা থেকে? পাতি বেলা 2টার থেকে দেখা গেল যে 4-5টা বাজে। এইভাবে পরিশ্রম আসলে কষ্ট, পরিশ্রম। একদিনে সর্বোচ্চ কয় কেজি মাছ পেয়েছেন? কতগুলো বোতল আছে? বোতল আছে 1300। মাছ পান কেমন? মাছ 13 কেজি, 12 কেজি, 14 কেজি এইভাবে পাওয়া যায়। যদি মাছ থাকে। বোতল দিয়ে দুয়ারি বানাইছেন? ছোট দুয়ারি বানাইছে। অধিকাংশ জেলেরা নিজেদের মাছ নিজেরাই এই বাজারে খুচরা বিক্রি করেন। এই যে 250 টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলা। শামুক টামুক দিয়েই বিক্রি হয়েছে, বুঝছেন? এই শামুক আছে, দেখেন শামুকও বিক্রি হইল। পদ্মার পানি বেড়ে যাওয়ার সাথে সাথে স্রোতের তীব্রতাও বেড়েছে, তাই জেলেরা সহজে নৌকাকে পারে ভিড়াতে পারছেন না। বৃষ্টি থামার সাথে সাথে আবারও বাজার জমে উঠল, আর একের পর এক লাইন দিয়ে নৌকাগুলো তীরে ভিড়তে শুরু করলো মাছ নিয়ে। পদ্মার এমন দেশি তাজা মাছ সত্যিই লোভনীয়। শহরের মানুষজন এই বাজারে কম দামে মাছ কিনতে আসেন, তবে পদ্মার মাছ কখনোই কম দামি মাছ নয়, বরং কম দামে বলতে আমি বুঝিয়েছি শহরের তুলনায় এখানে কম দামে মাছ কিনতে পাওয়া যায়। এখানে তো এই অঞ্চলে, আমাদের অঞ্চলে তো কাঁকড়া বিক্রি হয় না, নাহলে কাঁকড়া বিক্রি হইতো। কত টাকা যাবে এখানে মাছ যা আছে ভাই? এই 7 লাখ 1500 টাকা যাবে। হ্যাঁ, কতটুক হবে ওজনে? 1100 কেজি। একদম সেই রয়না মাছ, তো অনেক দিন রয়না মাছ দেখা যায় না। অনেকদিন পরে একটি বাউস মাছ দেখতে পেলাম। এই মাছটিকে স্থানীয়ভাবে বলা হয় বাঙ্গস মাছ। এটির শরীরের দিকে তাকালে মনে হয় বাইম মাছ, আর মুখের দিকে তাকালে মনে হয় যেন শোল মাছ। তবে যতদূর জানতে পারলাম তাদের কাছ থেকে, এই মাছ খেতে নাকি খুবই সুস্বাদু হয়ে থাকে। চর থেকে যে প্রথম খেয়া নৌকাটি আসবে সেটি এখনো আসেনি, তবে চরের পাকা কলা আর তরি তরকারি নিয়ে একটি ট্রলার ঘাটে এসে থামলো। পানি বেড়ে যাওয়া ও টানা বৃষ্টিতে পার রক্ষার জন্য যে ব্লকগুলো দেয়া হয়েছিল তা খুব পিচ্ছিল হয়ে পড়েছে। ভিডিও করতে করতে আমিও একবার আছাড় খেয়ে পড়েছিলাম। চর মৌকুরি ও দুর্গাপুর চরে প্রচুর পরিমাণে শাকসবজি ও কলা জন্মে। এই চরগুলোর কলায় রাজবাড়ী ও আশেপাশের এলাকার চাহিদা পূরণ করে। কলা আর পটলের ঝুড়ি নসিমনে তুলে দিলেন বাহার ভাই। আমরা অপেক্ষা করছি কখন ওপার থেকে খেয়া নৌকাটি আসবে তার জন্য। অবশেষে সকাল 9টার দিকে খেয়া নৌকাটি এসে পৌঁছালো। খেয়া থামার সাথে সাথে লোকজন নামতে শুরু করলো। চর থেকে শহরে আসে মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ও তাদের উৎপাদিত পণ্য শহরে এনে বিক্রি করতে।
তবে চর থেকে আসা অধিকাংশ বৃদ্ধ ও নারীরা আসেন চিকিৎসা নিতে। সুস্থ মানুষ সহজে ট্রলারে চলাফেরা করতে পারলেও শিশু আর বৃদ্ধ লোকদের কষ্ট হয় কয়েক গুণ। চরের মানুষজন অনেক বেশি পরিশ্রমী ও ধৈর্যশীল হয়ে থাকে। এই ভাইটি মাথায় করে 2টি বস্তা নিয়ে যাচ্ছে। বস্তা যতই ভারী হোক না কেন বারবার আসা যাওয়া সময়সাধ্য ব্যাপার, তাই যত কষ্টই হোক না কেন একবারে নিয়ে যাওয়ারই চেষ্টা করছেন। রাজবাড়ির সোনাকান্দা বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি রায়েত। প্রিয় দর্শক, আজ আমি যাচ্ছি রাজবাড়ির মৌকুড়ি চরে। এই চরটি রাজবাড়ির সদরের মধ্যে অবস্থিত। আজ আপনাদেরকে এই রাজবাড়ির মৌকুড়ি চরের সুখ দুঃখ বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ আমাদের সাথে আছে আমাদের বাহার ভাই, তার বাড়ি ওপারে, এবং আমার সাথে আছে আশরাফুল ভাই, এবং বরাবরের মতো আমার সাথে আছে রিজভি। আমরা আজ এই 4 জনে মিলে এই চরটি ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো অন্যান্য চরের সাথে এই চরের পার্থক্য কি, এই চরের মানুষের জীবন জীবিকা ইত্যাদি নানা বিষয়। বস্তার মধ্যে কি? ভাত মাছ পানিটা নেজে কে উপর কি? উপর ঘাস কাটতে যাবো। ও, আপনারা ঘাস কাটতে যাবেন সবাই না? সবাই কি ঘাস কাটতে যাবেন উপর? এখন আমরা খেয়ানো কাটিতে চড়ে চর মৌকুড়িতে যাব। চর মৌকুড়িতে যারা ঘাস কাটেন তারা এই যে প্রস্তুতি নিয়ে এসেছেন, ব্যাগের ভিতরে খাবার দাবার সবকিছু নিয়ে এসেছেন। ওনারাও যাচ্ছেন, ওনাদের সাথে আমরা যাচ্ছি। আচ্ছা, ঘাস কেটে কি আবার এই খেয়ানৌকায় ফিরবেন? গরুর জন্য ঘাস কাটেন না? এপার এসে কি ঘাস বিক্রি করা যায়? ঘাস বিক্রি করেন? আমরা করি না, আমরা গরু আছে আমরা গরু খাই। আচ্ছা, আর আপনার বাসা কি উপারেই ভাই? না, এপারি। আপনি কি যাবেন উপর? হ্যাঁ। কি করতে যাবেন? ঘাস কাটতে। ও, আপনি ঘাস কাটতে যাবেন। ঘাস কি গরুর জন্য কাটেন না বিক্রি করেন? গরুর জন্য। বিক্রি করেন না? না, সন্ধ্যার সময় দেখি রাজবাড়িতে ঘাস বিক্রি হয়। ওই দিককার লোকজন, আচ্ছা ওই সাইডের লোকজন। আর আমাদের এই সাইডে যারা আছে তারা গরুর জন্য ঘাস কাটে। আচ্ছা, এখন তো পাই না, ঘাস না কাটতে পেটে ভাত যায় না। ঘাস বিক্রি করেন না? হ্যাঁ, কত টাকা বস্তা বিক্রি করেন? এই যে টাকা গাছ দিয়ে 20 টাকা করে নিই। 20 টাকা করে নেন। হ্যাঁ, গরিব মানুষ আমরা, জায়গা নাই বাসা নাই, ওই যে নাস্তা দেন যে করে হয়ে হয়েছে। আমি কি করবো? বাসা তো লাগবে, বাসা লাগবে না। বাসা তো লাগবেই। তাহলে এই পেঁয়াজ যখন আছে ততক্ষণ তো মরাই থাকবে। ওই জন্য দেওয়া আসছে, তো ওই যে ভিজে খাইয়েছে তাহলে তো বয়ে যাই, বাতা রাখবি না। জি, বাসা লাগবে। ওই যে খাওয়াতে নিয়ে চললাম, এখন তো পেটে ভাত নেই, ওই যে ভাত ওই যে করে নিয়েছে। ওই গাছ ওই চলে ফেলা আছে বলে। কয় বস্তা ঘাস কাটতে পারেন প্রতিদিন? 4টাও কাটি 5টাও কাটি ঠিক নেই। কত টাকার ঘাস বিক্রি করতে পারেন? বেশি এখন 500 যায়, একদিন 400 যায়, একদিন আচ্ছা। 200 যায়, একদিন 300 যায়, একদিন 60টাও যায়। তারা ঘাস কাটার পাশাপাশি সপ্তাহে একদিন দলবদ্ধ হয়ে ডুবিয়ে ডুবিয়ে মাছও ধরেন। তরিতরকারি আর শাকসবজি বিক্রি করে অনেকেই ফিরছেন আমাদের সাথে। আমাদের খেয়ানৌকাটির পাখার সাথে প্রচুর পরিমাণে কচুরিপানা জড়িয়ে গিয়েছে, তাই মাঝি ভাই পরিষ্কার করে নিচ্ছেন। পানি বাড়ার জন্য যেখানে যেখানে কচুরিপানা জমেছিল সেসব কচুরিপানা ভেসে এসেছে এদিকে। খেয়ানৌকাটি ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে আরো কয়েকজন নারী দৌড়ে আসলেন। তাদের নিজেদের মধ্যে আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম। আমরা যে খেয়ানৌকাটিতে চড়ে চর মৌকুড়িতে যাব, আমাদের খেয়ানৌকাটি ভরে গিয়েছে। এটি 1 ঘন্টা পর পর ছাড়ে। যত সময় পর্যন্ত খেয়ানৌকাটি না ভরে 1 ঘন্টা বলা হলেও তত সময় ছাড়ে না। আমার সাথে যারা আছেন তারা প্রায় ছিন্নমূল মানুষ, তারা তাদের একটি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছেন, অথবা এখানে অনেক লোকের সাথে কথা বললাম, তারা ঘাস কেটে এনে এপারে বাজারে বিক্রি করেন যারা গরু পালেন তাদের কাছে। বর্ষায় পদ্মা উত্তাল হয়ে গেছে। এপার থেকে ওপার দেখা গেলেও পদ্মার পানির তোর আর ঢেউ দেখে সত্যিই আমাদের অনেক ভয় লাগছিল।
অথচ এই পদ্মায় যারা অভ্যস্ত হয়ে গেছেন তারা কত নির্ভয়ে গল্প করতে করতেই পদ্মা পাড়ি দিচ্ছে। দেখতে দেখতেই চর মৌকুরির তীরে চলে আসলাম। যেখানে ট্রলার থামবে তার থেকে অনেক আগেই আমাদের ট্রলারটি তীরের কাছাকাছি আসলো। কারণ পানিতে এত পরিমাণে স্রোত ছিল, ঘাটে থামতে হলে আধা কিলোমিটার আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। চরের মাটিতে নামার জন্য সবাই একদম উদগ্রীব হয়ে পড়ল। কিছু লোকজন নামার পরে ট্রলারটি পাড় থেকে সরে পড়ল। আমি একটি বাঁশ ধরে আশরাফুল ভাইয়ের কাছে দিলাম। অনেক কষ্টে ট্রলারকে পাড়ে ভিড়িয়ে নেমে পড়লাম। আমাদেরকে নামিয়ে ট্রলারটি রওনা দিল চর দুর্গাপুরের দিকে। এই খেয়া নৌকাগুলো দুই চরের মানুষকে প্রতিদিন আনা নেওয়া করে। চরের মহিষগুলো গরমে গোসল করতে পানিতে নেমে গেল, আর মানুষজন টং ঘরে বসে অপেক্ষা করছে খেয়ার জন্য। ঘাস কাটতে আসা নারী পুরুষেরা পাড়ে বসেই খেতে শুরু করলেন। আমরা যে ট্রলারটিতে ছিলাম সেই ট্রলারটিতে এই দিদিরা ছিলেন, ওনারা এই চরে ঘাস কাটতে এসেছেন। এখন ওনারা ঘাস কাটতে যাওয়ার আগে সকালবেলার যে নাস্তা, সে নাস্তাটি করে নিচ্ছেন। এখন সারাদিন এভাবে ওনারা এখানে ঘাস কাটবেন এবং যখন 3-4 বস্তা করে ঘাস কাটা হয়ে যাবে তখন ওনারা আবার উপার চলে যাবেন। আপনাদের মধ্যে অনেক মিল দেখতেছি। তা আমি থাকবি না, মানুষ ওরা হলে হিন্দু, আমরা মুসলমান। হ্যাঁ, তা আমি কি কথা কব না? না, কথা বলবেন না কেন? বৌদি কি খাচ্ছেন? কালো জিরা ভর্তা আর কি? আর মাছ তরকারি। কি মাছ দেখি তো? দেখুন দেখুন, চরের মধ্যে ওনারা বসে খাচ্ছে কি একতাবদ্ধ হয়ে, একদম কোনো দ্বিধা, কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষ ভুলে। হিন্দু মুসলিম এখানে কোনো জাত পাতের কোনো ভেদাভেদ নেই, একই জায়গায় রান্না করে একই সাথে খাচ্ছেন। ভিন্ন ভিন্ন বাড়ি থেকে খাবার এসেছে কিন্তু সবাই একসাথে খাচ্ছেন। এই যে দাদি রয়েছেন, ওনার খাবার একদম শুকনো, কোনো প্রকার কোনো তরকারি নাই বলে এই পাশ থেকে ওনাদের কাছ থেকে যে একটু ঝোল তরকারি ডাল চেয়ে নিলেন, এই ডাল দিয়ে খাচ্ছেন। এমন একটি মিলন মেলা, সাধারণ মানুষ যে মিলেমিশে আছে, এটি দেখলে আসলেই ভালো লাগে। কার না ভালো লাগে বলুন? এনারা এখন খাওয়া দাওয়া শেষ করে ঘাস কাটতে যাবেন। চরের পলি মাটিতে যেমন ভালো ফসল হয় তেমন ভালো ঘাসও হয়। তাই তো এখানকার মানুষের পেশাই হয়েছে গবাদি পশু পালন আর মাছ ধরা। বাচ্চাদের স্কুল শুরু হবে দুপুর 12টায়, অথচ সকাল 10টায় তারা ঘাটে জড়ো হতে শুরু করে দিয়েছে। শহরের বাচ্চাদের স্কুল বাসার থেকে খুব কাছে হয়ে থাকে, অথচ এই চরের ছেলে মেয়েদেরকে স্কুল শুরুর প্রায় 1.5 ঘন্টা আগে থেকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে খেয়া নৌকার জন্য। আছে 15-16 জন। 15-16 জন সবাই উপরে যায় পড়াশোনা করতে। আচ্ছা, আর কোনো প্রাইমারি স্কুলও নাই, কোনো ব্লকের কোনো ছোট মানুষের পড়ার জন্য কোনো স্কুল নাই? তাহলে তো এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের কষ্ট হয় না? জি, কষ্ট হয়। কষ্ট হয়। তোমাদের এইবার একটা স্কুল হলে ভালো হতো, এই তো। তুমি কোন ক্লাসে পড়ো মা? ক্লাস 4-এ পড়ো। তুমি? ক্লাস 3-তে পড়ো। তোমার নাম কি? সুরভি। তোমার রোল কত বাবা? 18। তোমরা এই ঝড় বৃষ্টির মধ্যে যাতে সমস্যা হয় না তোমাদের? জি, এই দিন আর যাই না। যাও না? না, ভয় করে? তবে না ওদে না, না টলার সারে না। ওই সময় যদি পরীক্ষা হয় তখন কি করো? পরীক্ষা হলে স্যাররা ফোন করে, তারপরে না করে দেয়, তারপরে আর যাই। ফাইনাল পরীক্ষা হলেও? ফাইনাল পরীক্ষা হলে তারপরের দিন নেই। এই চরের যে শিশুগুলো রয়েছে তারা একটি খেয়া নৌকার জন্য অপেক্ষা করছে। চর মৌকুরি সহ আশেপাশের আরো কয়েকটি চর আছে। এই চরের যারা শিশুরা পড়াশোনা করে তারা উপার গিয়ে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। আমি প্রায় অনেকগুলো চরে গিয়েছি, গিয়ে দেখেছি প্রাথমিক শিক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় চরেই চালু রয়েছে। কিন্তু এই শিশুরা যখন তাদের পরীক্ষা হয়, তারা বলছিল বার্ষিক পরীক্ষা হলে তাদের পরীক্ষা পরের দিন অনুষ্ঠিত হয়।
এবং এমনিতে যখন ঝড় বৃষ্টি হয় এই শিশুরা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তাদের মা বাবারা যেতে দেয় না, পাশাপাশি এখান থেকে ট্রলারও যায় না, যার ফলে ওদের স্কুল অনেক অনুপস্থিত থাকে এবং ওদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সেটি ব্যাপকভাবে ব্যাহত হয়। আমি আশা করব এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা কার্যক্রম কোনোভাবে যদি চালু হয়, এই শিশুগুলো যে স্বপ্ন নিয়ে উপার যাচ্ছে তাদের এই স্বপ্ন পূরণ হবে। একজন ভাই তার সন্তানকে নিয়ে বসে আছেন, তিনি উপারে যাওয়ার জন্য খেয়ার জন্য অপেক্ষা করছেন। আপনি কোথায় যাবেন উপার ভাই? মাটিপাড়া। এই চরে কি বাড়িতে আসছিলেন? জি, ভাওর মানে দুইখান বাড়ি। আচ্ছা, এই ভাওর বাড়িটা আমাকে একটু বোঝান তো দেখি কেমন। এই বাড়ির বাড়ি ভাওর করে খেত মাছ চষে এই জায়গা। হ্যাঁ, আর ওই জায়গা আমরা থাকি ওই দেশের বাড়ি। আচ্ছা, মানে একজন মানুষের দুইটা বাড়ি থাকে, একটা থাকে হচ্ছে ওই মাটিপাড়া, মানে শহরের মধ্যে একটা বাড়ি থাকে, আর একটা বাড়ি থাকে চরের মধ্যে। চরেলে বাপ মা থাকে। আচ্ছা, আর আপনারা? আমরা উপার থাকি। আপনি উপার কি করেন? না, স্ত্রী কাম করি। রাজমিস্ত্রি কাজ করেন। ওই পারে কি জায়গা টাকা কিনে বাড়ি করছেন? আচ্ছা, তাহলে আপনার দুইটা বাড়ি, একটা হচ্ছে আবাদি জমির জন্য এই চর একটা বাড়ি আছে, মা বাবা থাকেন, আর একটি চরে হচ্ছে আপনার আরেকটা শহরের বাড়িতে বাড়ি করছি 5 শতাংশ জমি নিয়ে বাড়ি। এখানে কি সবারই বাউর বাড়ি আছে? প্রায় সব লোকেরই আছে না? এখানে এসে আমি একটা শব্দ শুনতেছি বাউর বাড়ি। বাউর বাড়িটা কি আসলে? এটা স্থানীয় বাড়িঘর নামাগারে, বুঝছেন? নামাগার ধরেন বাড়িঘর হইলো উপার। হ্যাঁ, এই জায়গা বাউর বাড়ি অর্থাৎ মানে ওই টং মং করে থাকি। হ্যাঁ, মাছ টাছ মারি নদীর এই চরে কি সবারই উপরে বাড়ি আছে? সবাই আছে, আর হয়তো কারো নাই মধ্যে চলদি। আচ্ছা, যারা একেবারে গরিব তাদের নাই, কিন্তু বেশিরভাগ লোকেরই বেশিরভাগই উপার, সব উপার। তবে তাদের পিতৃভিটা কি আগে এই চরে ছিল? আমাদের জন্মভূমি মাটি এটা। আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, এই চরের মায়া ত্যাগ করতে পারেন নাই। ওই আবার বাড়িঘর ওইদিকে ধরেন আমি একাই এই জায়গা থাকি, লোক আছে নদীতে মাছ টাছ মারি। এইটা একটু বইভাগ ভালো হইলে বর্গা সরকার দেয় এই এই চরের শুরুতে একটি দোকান রয়েছে। এই চরে কিন্তু বিদ্যুৎ রয়েছে, তার ফলে এখানে একটি স্যাটেলাইট টেলিভিশনের যে ডিটিএইচ লাইন সেটিও কিন্তু তারা বসিয়ে নিয়েছেন। ওপার থেকে ডিশ লাইন না টেনে এনে এই ডিটিএইচ লাইন দিয়ে তারা টিভি দেখেন। একটু কম। আচ্ছা, কি কি পাওয়া যায় আপনার দোকানে? সবকিছু পাওয়া যায়, ডিম, কুলুপ। আপনার দোকানে দেখতে ফ্রিজও আছে, আবার টিভিতে ডিশ লাইনও চলতেছে। আচ্ছা, সবকিছুই আছে আপনার কাছে, কিন্তু এই সময় মাছ কম, এই তো। নদী পার যারা যায় না বেকায়দা পড়িয়ে মোটামুটি যেদিন গেল না তাফাল তুলে দেখলো ওই দিনকে মোটামুটি 1 পয়সা বেচা কেন হবে। তাছাড়া আর ওই 1000-1200 এই 600 মাছ আপনাদের আরো আপনারা তো কমাই ফেলছেন আরো বেশি। এই যে চায়না জালে, চায়না জালে কোনো মাছ কমায় না। কমায় না? না, মাছ কমাইলে গণও বেড়ে, যা ডিম হইতে উঠে ওই দিয়ে। আচ্ছা আচ্ছা, ঘুরিবার জাল কি এখনো পায় মানুষ? হ্যাঁ, এখনো পাইতেছে। বহু গরু আছে, জায়গা জমি আছে, ওখানে দললে হয়তো 2 লাখ নিতে পারবো, 1 লাখ নিতে পারবো। এই তো টাকার একটা ঢাকা তাই তো যদি কিছু নগদ না থাকে তাহলে কি নেবে? গরু মারা ধরা করবে, গরু টরু নেবে। আমার ঘরে টাকা নাই, তারপরে মার দূর করলে যে টাকা বেজে আছে। হ্যাঁ, বাই কর শালা। হ্যাঁ, টাকা তো থাকে না। শালা গরু বেচলি আগের তারিখে এই 3 দিয়ে শালা টাকা করলে কি এইভাবে মার দূর করে? এই তো আমার দুর্বল। টাকা তো রাজবাড়ি ধরেন উত্তরা ব্যাংকে আপনার ক্যাশ মার তো এখানে শুরু হইল। তাহলে একবার মারি হয়ে গেল, টাকা উঠে এনে রাখিস। এরম হয় নাই এখন তো, এরম হয় নাই। আবার কিছু কিছু লোকের হয়েছে আগে, মানে কিছুদিন আগে। আচ্ছা, বর্তমানে এইটা আসে নাই, এখন হবে কি না হয় তার সেও জানি না। ঠিক আছে, কে আসছে? টাকা আসিয়া খেয়া ছেড়ে যাচ্ছে একদল স্বপ্নবাদ শিশু
আর দিন বদলের স্বপ্ন নিয়ে চলা মানুষ রওনা দিল শহরের দিকে। দোকানের মানুষের সাথে কথা বলতে বলতে তাদের মুখে শুনলাম ডাকাতের গল্প। এই চরের মানুষের প্রধান পেশা গবাদি পশু পালন ও মাছ শিকার, তাই ডাকাত আতঙ্কে অধিকাংশ মানুষই গরু বিক্রি করে দিচ্ছেন। সারা রাত পাহারা দিয়ে এখন দিনের বেলা ঘুমাচ্ছে না? গরু কয়টা? একটা গরু আছে। ছিল কয়টা? ছিল দুইটা, ছিল একটা বিক্রি করছি, মেলা করে বিক্রি করছে। অনেকে 2-4 করে বিক্রি করছে। যাদের 10টা আছে তারা 2টা বিক্রি করছে, যারা কত বিক্রি করেন নাই। এই যে আমরা পাঠা দিতেছি, সবাই একটা এলাকার সবাই ভাগ করছি, 4টে গ্রুপ করছি, 6 জন করে আমরা পাঠা দিই। আচ্ছা, প্রতিদিন 6 জন করে? প্রতি রাত আমরা 6 জন করে পাঠা দিই। দিয়ার মুরব্বি দিয়া আমরা মিশ করে নিয়ে আনতেছি, যাতে কোনো এক গ্রুপে যে পুরো একটা ব্যালেন্স থাকে তো। রাউন্ড দেই আমরা, মাঝে মাঝে রাউন্ড দেই, নাটি মাটি হাতে থাকে, চিল্লাপাল্লা করি। আমার বেগলি মানুষের গ্রামের মানুষের ডাক পারি, ওটো তোমরা নৌকা চাপে হয়েছে, এসব রাতে নৌকা চাপে? হ্যাঁ চাপে। এই জন্য আমাদের আরো যদি কিছু আইনের লোক রাত্রি একটা টল দর্জনী দিত, আমাদের খুব সুন্দর হতো। অসহায় মানুষ আমরা, নদী বাঙাল না, আমরা অসহায়। চর মৌকুরের মুরব্বী এবং এখানকার যারা তরুণ সমাজ রয়েছে তাদের সাথে আমি কথা বলছিলাম। এই অঞ্চলে যে তারা যে গরু পালন করেন, সেই গরু নিয়ে খুব বেশি ভয়ে আছে, কারণ এই চরের মানুষের সম্পদ বলতে হচ্ছে গরু আর হচ্ছে ফসল। তো ফসল চুরির খুব একটা ভয় তারা পান না, কিন্তু গরু যাদের রয়েছে তারা খুবই দুশ্চিন্তায় রয়েছেন। এই বর্ষা আসার সাথে সাথে অনেকের যাদের 10টি গরু ছিল তারা বিক্রি করে এখন 4টি-5টি এনেছেন, এবং যাদের 3টি-4টি ছিল তারা মাত্র 1টি গরু পালন করেন। এবং ওনারা বলছিলেন যে ওনারা গ্রামে 24 জন দিয়ে 4টি গ্রুপ তৈরি করেছেন, এবং প্রতি 3 দিন পর পর একজনকে পাহারা দিতে হয়। এবং এই নিরাপত্তা বলায়, যে সামাজিক নিরাপত্তা বলায় বলে, যে নিজেদের নিরাপত্তা নিজেদের তৈরি করা, সেটি তারা তৈরি করেছেন। এক ধরনের মিলেমিশে থাকার যে একটা সংস্কৃতি, মিলেমিশে থাকার যে একটা সংস্কৃতি, সেটি কিন্তু তারা লালন করছেন। পাশাপাশি এই মানুষগুলো প্রত্যাশা করেন যে যদি কোনো প্রশাসনের লোকজন তাদেরকে একটু সহায়তা করতো, রাত্রিবেলা একটি টহল মাঝে মধ্যে এসে যদি তাদের একটু খোঁজখবর নিত, তাহলে তারা আর একটু সাহস পেত, একটু মনোবল পেত। আমরা নিজে যতই পাহারা দেই, কিন্তু আমাকে যদি সহায়তা করলে কিন্তু আমরা অনেক একটু আরাম পাতাম। এটি আমাদের দরকারি, খুব মূল্যবান। এলাকাটা নদী ভাঙন এলাকা, তো আমাদের খুবই অসহায়। সবই আমাদের নদী ভাঙন এলাকা না, আমাদের এটা খুবই, আমাদের সবাই হলো অসহায়। তারপর যদি একটা গরু ছাগল যদি হারা যায়, আমাদের কিন্তু সমস্যা। এই জন্য যদি আমাদের আইনের লোক যদি আমাকে একটু সহযোগিতা করতে, আমরা খুব একটু। এর আগে একটা লোক মারা গেল কলা বাগান, কতখানি খাদ্য দেখেন? এই ফালি মোটা হবে, এই ফালি অনেক মোটা, অনেক মোটা। বাড়ি দিলাম না, 2টা টেটা বিদ্যুৎ ছিল, আর বাড়ি দেওয়ার পরে বাড়ি ওই লাঠি করে কেটে ঠেলে ওঠে। এই বাড়ি দিলি, গায়ে বাড়ি দিলি, প্লাস লবাটের মতন ঠেলে ওঠে, মারা হয়েছে যে নদী খেলা হয়েছে। চর মৌকুরিতে এসে আরও একটি বিষয় দেখে অভিভূত হলাম। এই চরের মানুষের অভাব আছে, নিজেদের বাড়িঘর জরাজীর্ণ হলেও তারা সম্মিলিতভাবে একটি মেঝে পাকা মসজিদ তৈরি করেছেন। বাহার ভাইকে সাথে নিয়ে আমরা গ্রামের মধ্যে যেতে শুরু করলাম। আমাদের তো ডাক্তারের কোনো সিস্টেম নাই, আট নাই, বাজার নাই, এসব জিনিস তো নাই। আমরা এই নদী পার হবো কোন সময়, তাই শুনে আমরা ডাক্তার পাবো, আট বাজার পাবো। হয়তো আমাকে দিকে একটা স্টিকুরুম আসলে আমাদের সেরকম সামর্থ্য নেই যে আমরা একটা জিনিস ফাঁস করে এনে এই স্টিকুরুমের খাওয়াবো। যে আমাদের দিকে একটা বাচ্চা হয়তো বা এই একটা জিনিস হয়েছে, যে বড় ধরনের একটা অসুখ হয়েছে, যে আমরা এই সময় আমরা হাতের কাছে কোনো ডাক্তার পাবো না, কবিরাজ পাবো না। এই নৌকা পার হবো কোন সময়, তাই আমাকে এই ডাক্তার কবিরাজ কাছে যাওয়া লাগবে। আর এই বন্যা হলে কেমন? বন্যা হলে কেমন, যে আমাদের 2 সপ্তাহ করে বাজার করা লাগবে। যে আমরা তো যে সময় চাইলাম আর সেই সময় তো আর সোনাখন্দে যাই আমরা বাজার ঘাটে আনতে পারলাম না। এই নদীটা সবসময় ঠান্ডা থাকে না। এই যখন বাতাস হবি, ধরেন গাঙে বড় বড় ঢেউ হবি, সেই সময় তো আর আমাদের ধরেন আট বাজার করা সব বন্ধ। এই সময় আট বাজার করা বন্ধ কি, যে আমাকে 2 সপ্তাহের বাজার করে থাকা লাগবে, যাতে আমাকে সবসময় নদী পার না হওয়া লাগে। আর আমাদের বোঝেন তো যে আমরা চরের পার থাকি, মরুভূমি জায়গা, এইটুকু পোলা পান সবসময় সহি সহি দেহে দেহে রাহি।
বাচ্চারাও পানিতে পড়ে মারা যায়। আমাদের তো বছর পাশে করলে আমাদের এই যে আমার অত বড় একটা বাচ্চা সমান একটা বাচ্চা মারা গেল পানিতে পড়ে। সে নোয়ার সাথে রাজবাড়ি নোয়ার সাথে আত্মা মারা গেল, ওর আর কোনো চিকিৎসা চলল না। কিন্তু এই শাল পাল আমরা সবসময় খাই, পেটে করে কম খাই, আমরা এইসব পোলাপান কাছে কাছে করে রাখি যে আমাদের হয়তো একটা বিপদ হলে পরে আমাকে দৌড় নোড় পাই, আমাকে যাওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আর সবসময় তো আর এই লোক আর মাঝিকে পাওয়া যায় না। মানুষ মারা গেলে কি হবে, এই যে সময় মারা যাবি ধরেন মানুষজন কোন সময় নৌকা পাবি তাই শুনি মানুষ আসবি, তার ছাড়া তো কোনো সামর্থ্য নাই কেউ দেখায়। এই চরেতে দাফন কাফন করে ওই সোনা কান্দন নিয়ে মাটি দেওয়া লাগে। হ্যাঁ উপার নিয়ে আমরা করি দাফন করি। তাছাড়া আমাদের এদিকে আর কোনো নাই, একটা গোরস্থান নাই, ভালো একটা স্কুল নাই, ভালো একটা মাদ্রাসা নাই। আমার বাচ্চা আছে, আরো বিভিন্ন ধরনের বাচ্চা আছে, এক বাড়িতে একজন করে যায়। যেদিন যাবি ওদের মনেতে ইচ্ছে না। আমার বাচ্চা শিয়া বড় গুঞ্জি লাল একটা গুঞ্জি গাই দেওয়া। এইসব পোলাপান তো মনে করেন এই রাজবাড়ি শহরে থাকলে এইসব পোলাপান স্কুলে যাবি মাদ্রাসায় যাবি, আর এদিক তো তা নাই। এই যে মূর্খ, এদিক তো আর কোনো পড়ার কোনো পরিবেশ নেই। এইসব পোলাপান এই কবে এত বড় হবি তাই স্কুলে পাঠানো লাগবে। কতদিন পোলাপান যাবে রোসায় না, প্রতিদিন এই কেদো পানি ভাঙে কি স্কুলে যাওয়া যায়? যাওয়া যায় না। কিন্তু পোলাপান যাবে কিন্তু মনে চাবি সেদিন যাবে, তাছাড়া যায় না। কিছুদিন আগেও এই চরগুলোতে যখন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তখন তারা এই গামবুট পরে কাজ করতে মাঠে। এখনো উঠানে তাদের এই গামবুট ছড়ানো রয়েছে। এখন বর্ষাকাল চলছে, তাই এই গ্রামের মানুষজন বাড়িতে মাচান করে সবজি ফলাচ্ছেন। বাড়ির উঠানের মাচানে ফসল আর মাচানের নিচেই গরু বাঁধার আঁথাল। এই দৃশ্যটি আমাদের কতই না চেনা, কতই না পরিচিত। দেখুন এখানে টমেটোর চারা দিয়েছেন এবং চারপাশ দিয়ে ঘিরে দিয়েছেন যাতে হাঁস মুরগি বা গরু ছাগল কোনো উপদ্রব না করতে পারে। গ্রামের কৃষকের গ্রিন হাউস বলতে পারেন। চর মৌকুরি আর দুর্গাপুর চরের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি খাল। তাই এই চরের মানুষের সাথে ওই চরের মানুষের যোগাযোগ করতে হলে বেশ কষ্ট করতে হয়। পুরুষেরা লুঙ্গি পরা থাকলে বিপদ সীমাকে অতিক্রম করলেও তারা চলাচল করতে পারেন কাপড় চোপড় ঠিক রেখেই, অথচ নারীদেরকে প্রতিবার কাপড় চোপড় ভিজিয়েই এপার থেকে ওপারে চলাচল করতে হয়। বাহারবাইদের বাড়ির উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের পার হওয়া দেখছিলাম। এখানে আসার পরে প্রতিটি মানুষ আমাদেরকে জানাতে এসেছেন তাদের ভয়ের কথা। রাতের জন্য ধরেন পাহারা দেওয়া লাগে আমাদের। ধরেন এর আগেও একবার আসছিল চাওয়ার পান নাই, চাওয়ার পান নাই মনে করেন 2 গ্রামের লোকজন যা 2খান নাও ছাড়ছিল, নাও ছেড়ে মনে করেন ডাবরা 2 থেকে আসেন, তারপরে তুলে পাহারা প্রত্যেক দিনই পাহারা আছে। ধরেন এই গরু বছর আছে, ধরেন নিম্ন বাড়ি আছে, ধরেন একটা গায়ের দাম 70, 80, 1 লাখ এসব গরু। তারপর ধরেন আমাদের এই গ্রামে 2 মহিষ আছে, ধরেন 2 মহিষ নেবার ফলে ধরেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেশি হবে। ওরা আসে এই জন্য। এই চরের মানুষের অন্যতম অর্থকারী ফসলের নাম কলা। প্রায় 1 কিলোমিটার লম্বা এক একটা জমিতে চাষ হচ্ছে কলা। কলাগুলো উপর থেকে দেখলে যেমন সুন্দর দেখায়, তেমনি এই কলা আমাদের পুষ্টির যোগান দেয়। বাহার ভাইদের বাড়ি থেকে আমাদেরকে দেওয়ার জন্য ও শহরে নিয়ে বিক্রি করার জন্য জাম্বুরা নামাতে শুরু করলেন। চরের গ্রামের পলিমাটিতে বেড়ে ওঠা জাম্বুরার চেহারা যেন চকচক করছে। চরের মানুষের সাথে অনেক কথা হলো, ঘোরাঘুরি হলো। এইবার শহরে ফেরার পালা। এইবার আমরা বসলাম সেই টংঘরটিতে এসে। অপেক্ষা করছি কখন খেয়া নৌকাটি আসবে। একটি খেয়া আসে ঘাটে এসে থামলো, কিছু যাত্রী নামিয়ে দিয়ে তারা চলে গেল আবার দুর্গাপুরের দিকে। কিছু সময় পর শহর থেকে ফেরার জন্য আমাদের কাঙ্ক্ষিত খেয়াটিও আসলো, কিন্তু প্রচণ্ড বাতাস আর ঢেউ শুরু হলে আমাদের খেয়াটি কয়েকবার চেষ্টা করেও যেতে পারছিল না।
প্রচণ্ড ঢেউ আর বাতাসকে পিছনে ফেলে একজন দক্ষ মাঝির সহায়তায় আমরা উত্তাল পদ্মা পার হতে যাচ্ছি। প্রচণ্ড ভয় আর দুরু দুরু বুক নিয়ে অনুধাবন করার চেষ্টা করছি মানুষ কতটা বিপদ নিয়ে প্রতিদিন চর থেকে শহরে যাওয়া আসা করে। এপারে এসে দেখছি বাচ্চারা স্কুল থেকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য খেয়া নৌকার অপেক্ষা করছে। তোমাদের স্কুল কি শেষ? আজকে ছুটি দিয়ে দিছে না? তোমরা নিয়মিত স্কুলে আসবা। হ্যাঁ, আমিও চাই মনে প্রাণে তোমাদের চর একটি স্কুল হোক, তোমরা সেখানে লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। বাচ্চারা খেয়া নৌকায় চড়ে তাদের বাড়ির দিকে রওনা দিল এক নতুন স্বপ্ন নিয়ে। পূরণ হোক তাদের স্বপ্ন। ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। হাতে সময় থাকলে দেখতে পারেন গোপালপুর চরের মানুষের সাপের সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প।